শুল্ক হার পুনর্বিবেচনায় ৪৮ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্রে ২টি চিঠি পাঠাবে সরকার। ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র। ঢাকায় কাল শুরু হচ্ছে ৪ দিনের বিনিয়োগ সম্মেলন। বুধবার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা। আসছেন না ইলন মাস্ক। সরকার বিরোধী আন্দোলনের সময় আইনজীবীদের মারধর ও হত্যা চেষ্টার মামলায় আওয়ামীপন্থী ৭০ আইনজীবী কারাগারে। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে পুরো সংবাদ। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের উচ্চ শুল্কের সংকট সমাধানে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মার্কিন প্রেসিডেন্টের কাছে চিঠি দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাণিজ্য উপদেষ্টার পক্ষ থেকে আরও একটি চিঠি যাবে ইউনাইটেড স্টেটস অফ ট্রেড রিপ্রেজেন্টেটিভের কাছে। চিঠিতে ৩৭% শুল্কের বিষয়টি পর্যালোচনার আবেদন করা হবে। সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের বৈঠকে এসব সিদ্ধান্ত হয়েছে। রিপোর্ট করছেন মুহিবুল্লাহ মুহিব। বাংলাদেশি পণ্যের উপর নতুন করে ৩৭% পাল্টা শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র, যা ৯ এপ্রিল থেকে কার্যকর হবে। এ নিয়ে রবিবার অর্থ মন্ত্রণালয়ে উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক হয়। এই শুল্ক ৩ মাস কার্যকর না করার জন্য মার্কিন প্রশাসনকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ২টি চিঠি দেওয়ার সিদ্ধান্তের কথা জানান প্রেস সচিব শফিকুল আলম। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে আর একটা চিঠি যাবে আমাদের কমার্স অ্যাডভাইজারের তরফ থেকে ইউএসটিআর এর কাছে। ইউএসটিআর তো আপনারা জানেন ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজেন্টেটিভের কাছে যাবে। এই দুটো হচ্ছে ৪৮ ঘন্টার মধ্যে এটা চলে যাবে। আমাদের স্বার্থ বজায় রেখে যুক্তরাষ্ট্র থেকে আমাদের আমদানি বেশ বাড়ানো সম্ভব। আমরা তার উপায় বের করছি। আমরা সর্বাত্মক চেষ্টা করব, সর্বোচ্চ চেষ্টা করব যাতে করে এই বিষয়টি যথাসত্ত্ব আমরা নিষ্পত্তি করতে পারি। বৈঠকে বাণিজ্য উপদেষ্টা, পরিকল্পনা উপদেষ্টা, বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, অর্থ সচিব এবং অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা তাদের বক্তব্য তুলে ধরেন। প্রথমত আমরা উইল রিচ আউট যে আমাদের ইউএসের সাথে এবং বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য আমরা প্রসার ঘটাবো, এবং এই জন্য যদি আমাদের আমেরিকা থেকে আমাদের দরকারি কোনো কিছু ইম্পোর্ট করতে হয়, অনেক কিছু এলএনজি এবং জিনিস আমরা ইম্পোর্ট করব, সো দ্যাট তাদের সাথে আমাদের বাণিজ্যিক সম্পর্ক আরেকটু দৃঢ় হয়। যুক্তরাষ্ট্র যেই পদক্ষেপগুলো নিয়েছে তাদের আমদানি করের ব্যাপারে, তাতে করে অন্যান্য বড় বড় অর্থনৈতিক শক্তি চীন, ইউরোপ, তারাও এর বিপক্ষে আরও কিছু পদক্ষেপ নেবে। কোথায় গিয়ে এটা দাঁড়াবে আমরা পুরো জানি না। এটা পুরো বিশ্ব অর্থনীতি যে কোথায় কি কতদূর কিভাবে বড় ধরনের নাড়াচাড়া খাবে এ সম্বন্ধে কোনো সন্দেহ নাই। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য বৃদ্ধির জন্য সহায়ক এবং এটাকে অ্যাপ্রোপ্রিয়েটলি যুক্তরাষ্ট্রকে আমরা কিভাবে উপস্থাপন করব, সেই স্ট্র্যাটেজিগুলো বোঝার জন্যই আজকে আমাদের আলোচনা। দেশের স্বার্থ আগে, সেখানে অবশ্যই বাংলাদেশের স্বার্থ মাথায় রেখে অপরচুনিটিগুলো বের করা। এর আগে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্য রপ্তানির উপর গড়ে ১৫% শুল্ক ছিল। নতুন করে তা বাড়িয়ে ৩৭% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। এই শুল্কের কারণে বাংলাদেশের রপ্তানি পণ্যের বড় বাজারটিতে পণ্য রপ্তানি, বিশেষ করে তৈরি পোশাক রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা করছেন রপ্তানিকারকরা। শুধু বাংলাদেশি নয়, বিশ্বের বিভিন্ন দেশের উপর পাল্টা শুল্ক বসিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন, বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি এবং ঋণের শর্ত পূরণের অগ্রগতিতে সন্তোষ জানিয়েছে আইএমএফ। আগামী জুনে ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ একসাথে পাওয়া যাবে, এমন আশা তার। বৈঠকে আইএমএফ প্রতিনিধি দল রাজস্ব আদায় পরিস্থিতি ও খারাপ ঋণ নিয়ে উদ্বেগের পাশাপাশি বৈদেশিক মুদ্রার বিনিময় হার বাজার ভিত্তিক করার তাগিদও দিয়েছেন বলেও জানান অর্থ উপদেষ্টা। রিপোর্ট করছেন জিয়াউল হক সবুজ। ঋণের অর্থ ছাড়ের শর্ত পূরণের অগ্রগতি জানতে শনিবার বাংলাদেশে আসেন ক্রিস পাপা জর্জিওর নেতৃত্বে আইএমএফের এক প্রতিনিধি দল। রবিবার সচিবালয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক করেন তারা। বৈঠকে আইএমএফ মিশনটি বাংলাদেশের জিডিপির অনুপাতে রাজস্ব আয় বৃদ্ধি ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাড়াও বাজেট ঘাটতি পর্যালোচনা করে।
খেলাপি ঋণ আদায় ও ব্যাংক খাতের শৃঙ্খলা ফেরানোর বিষয়েও তারা জানতে চায় বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। বেসিক্যালি যে IMF এর কনসার্নটা হলো রেভিনিউ জেনারেশন, আমাদের বাজেট সাইজ কত হবে, ডেফিসিট কত হবে, এগুলি কতটুকু আমরা রাখবো, সার্বিকভাবে ব্যাংকিং শৃঙ্খলা, ডিফল্ট লোন আদায়, আর এদিকে NBR এর আমরা ট্যাক্স GDP রেশিও বাড়াবো কী করে, কোন কোন ক্ষেত্রে বাড়াবো, এইগুলি নিয়ে আলাপ হচ্ছে। যে IMF বলছে দেখে করছি, এটা আমাদের ব্যাংক রেজলিউশন, ডিফল্ট লোনগুলো ইস্যু করতে হবে, আমরা ম্যাক্রো স্টেবিলিটি আবার আনতে হবে, ট্যাক্স রেভিনিউ বাড়াতে হবে, ট্যাক্সের লিকেজ আমাদের জন্য। অতএব ওরা টাকা দেখ আর না দেখ, এটা তো আমাদের এমনি করতে হবে। মিশনটির বিশ্লেষণ সম্পর্কে উপদেষ্টা জানান, অন্তর্বর্তী সরকারের 8 মাসে সঠিক পথে রয়েছে বাংলাদেশের অগ্রগতি। সব ঠিক থাকলে চতুর্থ ও পঞ্চম কিস্তির বাকি $239 কোটি পাওয়া যাবে আগামী জুনেই। ওরা বাংলাদেশে ইকোনমি বলেছে মোটামুটি এখন থিংস আর স্টেবল, থিংস আর মুভিং টু দ্য রাইট ডিরেকশন, কিন্তু এই রিভিউর পর একটু দেখবে। ওরা বলছে উই আর স্যাটিসফাইড যে বাংলাদেশ ইকোনমি এখন তো স্টেবল আছে আর কি। আমাদের যা যা করার আমরা করতে চেষ্টা করছি, অলরেডি আমরা আমাদের গুড ইন্টেনশনটা তো দেখিয়েছি, ওদের দিক থেকে ওদের গুড ইন্টেনশন দেখাক, দেন উইল এঙ্গেজ, আমরা আলাপ করব অ্যান্ড হোপ উইল অ্যাগ্রি, যে ওরা হয়তো কিছু বলবে এটা করতে, আমরা যেটা করেছি তো এটা করে আলসো উইল ট্রাই টু অ্যাগ্রি। 2023 সালে শুরু হওয়া $470 কোটি ঋণ কর্মসূচির প্রথম 3 কিস্তিতে $231 কোটি পেয়েছে বাংলাদেশ। বাকি অর্থ এবছরের জুনে IMF এর বোর্ড সভায় অনুমোদন মিলবে এমন আশা অর্থ উপদেষ্টার। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। বিনিয়োগ রাতারাতি আসে না, পাইপলাইন তৈরির কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। সোমবার থেকে শুরু হতে যাওয়া বিনিয়োগ সম্মেলন নিয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে বিডা চেয়ারম্যান জানান, আগামী 9 এপ্রিল বুধবার সম্মেলনের উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেদিন পুরো বাংলাদেশকে উপস্থাপন করা হবে। তিনি জানান, এই পর্যন্ত 40টি দেশের বিনিয়োগকারীরা এতে উপস্থিত থাকবেন। এবারের সম্মেলনে ইলন মাস্ক না এলেও চুক্তি হবে নাসার সাথে। আগামীকাল 60 জনের একটি প্রতিনিধি দল বিশেষ বিমান চট্টগ্রামের মিরেরসরাই ও কোরিয়ান EPZ পরিদর্শন করবেন। তারা বাংলাদেশকে কিভাবে দেখেন, তারা বাংলাদেশের মানুষের আইডেন্টিটিকে কিভাবে দেখেন, যে একজন মিউজিশিয়ান কিভাবে দেখেন, যে একজন মিউজিশিয়ান সে কিভাবে দেখেন। সো বাংলাদেশের যে ওভারঅল পিকচারটা, বাংলাদেশ এই সামিট করেই কি তার মানে কালকে থেকে হঠাৎ করে আমরা $10 বিলিয়ন একটা ইনভেস্টমেন্ট গ্যারান্টি দিয়ে ফেলবো কিনা, ব্যাপারটা কিন্তু সেরকম না। আমি এই জন্য আবার বারবার বলছি যে আমাদেরকে প্রথমে যেটা ঠিক করতে হবে সেটা হচ্ছে যে আমাদের ন্যারেটিভটা ঠিক করতে হবে। আমাদের বাংলাদেশের ব্যাপারে যে গ্লোবাল ন্যারেটিভটা আছে, এই ন্যারেটিভটাকে আমাদেরকে ওভারটার্ন করতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে বাংলাদেশের যেই ব্যবসা করার যে ডিফিকাল্টি, ইজ অফ ডুইং বিজনেস, সেটাকে আমাদের সিগনিফিকেন্টলি ইমপ্রুভ করতে হবে। আমরা যেখানে আছি, ওয়ান অফ দ্য রিজনস যেই কারণে বাংলাদেশে আমরা অনেক ধরনের ট্যাক্সের সুবিধা দিই, 10 বছরের ট্যাক্স ব্রেক আছে বেজাতে, তারপরেও বেজাতে ইনভেস্টমেন্ট হয় না। তো কেন তাহলে ইনভেস্টমেন্ট হয় না? যদি আমরা ট্যাক্স ব্রেক দিই 10 বছরের 12 বছরের, নিজেদেরই কিছু সমস্যা আছে, সেই সমস্যাগুলো যদি আমরা সমাধান করি, রাইট ন্যারেটিভটা সেট করি, তাহলে এই পাইপলাইনটা ওভারটাইম বিল্ড করবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, শান্তি একমাত্র সমাধান, যুদ্ধ কোনো সমাধান নয়। শান্তি প্রতিষ্ঠার জন্য যুদ্ধের দরকার নেই। সাম্প্রতিক চীন সফরে দেশটির গণমাধ্যম CGTN-কে দেয়া একান্ত সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছবে। বাংলাদেশের চীনা বিনিয়োগ এবং শিল্প কারখানা স্থানান্তরে আহ্বানও জানিয়েছেন প্রধান উপদেষ্টা। বলেন, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের পথে রয়েছে বাংলাদেশ। তরুণ সমাজের প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশকে রূপান্তরে সহায়তা করতে পারে চীন। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যকার 50 বছরের দ্বিপাক্ষিক সম্পর্কের সাফল্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ভবিষ্যতে তা ধরে রাখতে সংস্কৃতি এবং ভাষা চর্চার উপর গুরুত্ব দিতে হবে। বাংলাদেশের চাইনিজ সাংস্কৃতিক চর্চা কেন্দ্র স্থাপনে চীন সহায়তা করতে পারে। সাক্ষাৎকারে বাংলাদেশের স্বাস্থ্যসেবা নিয়েও কথা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। স্বাস্থ্য খাতে চাইনিজ টেকনোলজি থেকে বাংলাদেশের অনেক কিছু পাওয়ার আছে বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টা।
বৈষম্য বিরোধী আন্দোলনের সময় বিএনপি জামায়াতপন্থী আইনজীবীদের মারধর ও হত্যা চেষ্টার মামলায় আওয়ামী লীগ সমর্থক ৭০ জন আইনজীবীকে কারাগারে পাঠানো হয়েছে। একই মামলায় জামিন পেয়েছেন ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবু সাইদ সাগর ও ৯ জন নারী আইনজীবী। এর আগে ঢাকা মহানগর দায়রা জজের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তারা। শুনানি শেষে আদালত এই আদেশ দেয়। এসএম ফয়েজের রিপোর্টে বিস্তারিত। ছাত্র জনতার আন্দোলনের সময় ৪ আগস্ট আদালত প্রাঙ্গণে বিএনপি ও জামাতপন্থী আইনজীবীদের উপর হামলা, চেম্বার ভাঙচুর ও হত্যা চেষ্টার মামলায় জামিনের মেয়াদ শেষ হওয়ায় ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন আওয়ামী লীগপন্থী ৮৩ জন আইনজীবী। উভয় পক্ষের শুনানি শেষে ৭০ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। আসামিদের তাদের যে অপরাধ গুরুতর সেই বিষয়ে বিবেচনা করে আর মহিলা যারা ছিলেন আইনজীবী তার ১০ জন তাদেরকে মানবিক দৃষ্টিতে দেখে আর একজন বৃদ্ধ আইনজীবী আবু সাইদ সাগর ৭৫ বছর বয়স ওনার, এই ১১ জনকে জামিন মঞ্জুর করেন। আর বাকি ৭২ জনকে জামিন নাম মঞ্জুর করে তাদেরকে জেল হাজতে যাওয়ার জন্য তারা নির্দেশ দেন। পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকি বলেন, আওয়ামী লীগপন্থী এইসব আইনজীবীরা আন্দোলনের সময় বিএনপিপন্থী আইনজীবীদের উপর হামলা করেছিল। সব ধরনের তথ্য আদালতে তুলে ধরা হয়েছে। ফ্যাসিস্ট হাসিনার সহযোগী আওয়ামী আইনজীবী পরিষদের তখনকার ঢাকা আইনজীবী সমিতির ভোট চোর যারা চুরি করে প্রেসিডেন্ট সেক্রেটারি দখল করে রেখেছিল পদ, তাদের নেতৃত্বে তারা হ্যামলেট পরে হাতে দেশীয় অস্ত্র, রড, রাদা, হকি স্টিক এবং বিভিন্ন কাঠ, হাতে পিস্তল এবং বোমা নিয়ে অতর্কিতভাবে আমাদের এই ছাত্র আন্দোলনের পক্ষে যে আমরা মিছিল করেছিলাম সেই মিছিলে আঘাত করে আক্রমণ করে। সেই আক্রমণে আমাদের অনেক আইনজীবী আহত হয়, তারা গুলি করে এবং বোমা মেরে অনেকে আহত করে, মারধর করে। আসামি পক্ষের আইনজীবীর দাবি, আইনজীবীদের জামিন না দেওয়াটা আইনের শাসনের পরিপন্থী। বেল দেওয়া হয়নি, যেটা আইনের শাসনের পরিপন্থী। আমরা এই জাজমেন্টকে সমর্থন করি। আমরা এই এগ্রি পার্টি হয়ে আমরা উচ্চ আদালতে মহামান্য হাইকোর্টে আমরা এই মামলা নিয়ে যাব এবং আমরা সেখানে ন্যায় বিচার পাবো বলে আশা করি। তবে বিষয়বস্তু হচ্ছে গিয়ে আমাদের আইন অঙ্গনে আপনারা জানেন যে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য আইনজীবী বিচারক সবারই সমান পারিশ্রমিক থাকে, সবাই ভূমিকা থাকে। তো আমরা আশা করব যে আমরা উচ্চ আদালতে, হাইকোর্টে যে, সুপ্রিম কোর্টে যে আমরা ন্যায় বিচার পাবো। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ঢাকা আইনজীবী সমিতির সদস্যদের উপর হামলা, চেম্বার ভাঙচুর ও হত্যা চেষ্টার অভিযোগে আওয়ামীপন্থী ১৪৪ জন আইনজীবীর বিরুদ্ধে ৬ ফেব্রুয়ারি মামলা করেন আইনজীবী সমিতির কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী বাবু। এই ঘটনায় হাইকোর্ট থেকে ৮ সপ্তাহের জামিন নিয়েছিলেন ১১৫ জন। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। দুর্নীতির অভিযোগ মিথ্যে প্রমাণে ব্যর্থ হওয়ায় টিউলিপ সিদ্দিকীকে ব্রিটিশ মন্ত্রিত্ব হারাতে হয়েছে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান আব্দুল মোমেন। বলেছেন, শেখ হাসিনা সহ পরিবারের ৮ সদস্যকে দেশে ফেরাতে ইন্টারপোল সহ আন্তর্জাতিক সকল সংস্থার সহযোগিতা নেওয়ার কথা। এদিকে ৭০০ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের কারণে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ দম্পতির বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে সংস্থাটি। রিপোর্ট করছেন ফরুক বাবু। ক্ষমতার অপব্যবহার করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার এবং দেশে গড়ে তোলা শেখ পরিবারের সম্পদের হিসেব সামনে আসতে শুরু করেছে গত ২ মাস ধরে। গণ অভ্যুত্থানে শেখ পরিবারের সদস্যরা পালিয়ে গেলেও তাদের ফেরত আনতে মরিয়া দুদক। ঈদ পরবর্তী গণমাধ্যম কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন দুদক চেয়ারম্যান সহ কমিশনের সদস্যরা। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংস্থাটির চেয়ারম্যান বলেন, শেখ পরিবারসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি, ব্যবসায়ী ও আমলাদের বিদেশে পাচার করা অর্থ ফেরাতে কাজ চলমান। সবাই আমরা মোটামুটি জানি, মানে বড় বড় আসামিদের কে কে দেশে আছে, কে কে দেশে নাই, এটা আমাদের অজ্ঞাত না। সেক্ষেত্রে যারা দেশে নাই তাদেরকে একটা আন্তর্জাতিক প্রক্রিয়া অবলম্বন করে ফিরিয়ে আনা, যেটা একটা কঠিন প্রক্রিয়া, এটা আমাদের স্বীকার করতে হবে। আর যারা দেশে আছেন তাদের প্রতি আমরা কতটা সদয় কিংবা কতটা নির্দয় কিংবা কতটা অবজেক্টিভ আপনারা সেটা বিবেচনা করবেন। আমরা চেষ্টা করছি, আমাদের ক্ষমতার মধ্যে যতটুকু সম্ভব আমরা তাদেরকে ধরার চেষ্টা করছি। এদিকে সাবেক ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকীকে তার দুর্নীতির বিষয়ে আইনজীবীর মাধ্যমে জানানো হয়েছে বলছে দুদক।
বাংলাদেশের আদালতে হাজির হয়ে মামলা মোকাবিলার আহ্বানও সংস্থাটির চেয়ারম্যানের। দুর্নীতি দমন কমিশনের দায়েরকৃত মামলায় দুর্নীতির অভিযোগে অভিযুক্ত মিস টিউলিপ সিদ্দিকী বিলেতে আইনজীবীর পাঠানো পত্রের জবাব আমরা দিইনি। স্কাই নিউজের সূত্র উল্লেখ করে উক্ত অভিযুক্ত বলেছেন দুর্নীতি দমন কমিশন তার সাথেও যোগাযোগ করেনি। অনুগ্রহ করে লক্ষ্য করুন, দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিতে পারেননি বলেই ব্রিটেনের দুর্নীতি নিবারণের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মিস টিউলিপ সিদ্দিক সে দেশের প্রধানমন্ত্রীর প্রবল সমর্থন সত্ত্বেও পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। দুর্নীতি দমন কমিশন তার আইনজীবীকে এবং আইনজীবীর মাধ্যমে মিস টিউলিপ সিদ্দিকীকে ইতিপূর্বেই জানিয়ে দিয়েছে সম্পূর্ণভাবে দালিলিক প্রমাণের উপর ভিত্তি করেই আদালতে দুর্নীতির চার্জশিট দাখিল করা হয়েছে। এদিন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ দম্পতির বিরুদ্ধে ৬৫টি ব্যাংক হিসেবে ৭০০ কোটি টাকা অস্বাভাবিক লেনদেনের কারণে মামলা করেছে দুদক। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, জুলাই আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অন্তত ২টি মামলার আনুষ্ঠানিক অভিযোগপত্র এই মাসে দাখিল করতে পারবেন তারা। ট্রাইব্যুনাল নিয়ে নানামুখী ষড়যন্ত্র চলছে জানিয়ে তিনি বলেন, ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে। আয়নাঘরের তদন্তের সময় বোমা হামলার চেষ্টা হয়েছে বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন আহমেদ সরওয়ার। জুলাই আগস্টে যাত্রাবাড়িতে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ওয়ারির সাবেক এসি তানজিল এবং যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসানকে রবিবার হাজির করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আবেদনের প্রেক্ষিতে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন। সেই সাথে তদন্ত প্রতিবেদনের জন্য ৩ মাসের সময় দেওয়া হয়। এছাড়া চাংখারপুলের ঘটনায় নাসিরুলকে ১০ এপ্রিল এবং সাভারের ইয়ামিন হত্যা মামলার আসামি সোহেল মিয়াকে ১৩ এপ্রিল জিজ্ঞাসাবাদের জন্য দিন ঠিক করেছে ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের বিচার শুরু হয় তদন্ত রিপোর্টের উপরে ভিত্তি করে। তো তদন্ত, এই যে মানবতা বিরোধী অপরাধের তদন্ত, এটা আমরা বারবারই বলেছি, এটা জটিল এবং সময় সাপেক্ষ বিষয়। এই ট্রাইব্যুনাল যখন আগের রেজিমের সময়ে ছিল, সেই সময় তারা প্রথম তদন্ত রিপোর্ট দিতে ১৬ মাস সময় লেগেছিল তাদের। সাংবাদিকদের এক প্রশ্ন জবাবে চিফ প্রসিকিউটর জানান, প্রসিকিউশন টিম বসে নেই। অচিরেই জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের বিচারের অগ্রগতি দেখা যাবে। 3টা মামলার চার্জশিটের ড্রাফট আমরা পেয়ে গেছি। একটা হচ্ছে চানখারপুল, একটা আশুলিয়া, আর একটা হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে যেটা মানবতা বিরোধীর কমান্ড রেসপন্সিবিলিটির মামলা, সেটারও ড্রাফটটা আমাদের হাতে এসেছে, যেটার আরও ফার্দার কাজ চলছে। খুব সহসাই 2টো চূড়ান্ত রিপোর্ট আমরা পাবো এবং এই মাসের মধ্যে অন্তত 2টো মামলার ফর্মাল চার্জ হয়তো দাখিল করা সম্ভব হবে। 3টা জটিলতম গুমের সেন্টার, আয়নাঘর আমাদের এই ইনভেস্টিগেটররা তদন্ত করেছেন, আবিষ্কার করেছেন। এই কাজ করতে গিয়ে স্বয়ং চিফ প্রসিকিউটর তিনি এই ইনভেস্টিগেশন চলাকালে সেখানে প্রেজেন্ট ছিলেন এবং আমরা যখন না বুঝে সেখানে বোমা ফিট করা ছিল, সেই বোমাগুলোর সাথে টাইমার সেট করা ছিল। আমাদেরকে অ্যাপারেন্টলি বোঝা যায় যে এই ইনভেস্টিগেশন করতে যারা গিয়েছেন তাদেরকে হত্যা করারও চেষ্টা করা হয়েছিল। এত সব জটিলতার মধ্য দিয়ে যে কাজগুলো এগিয়েছে সেগুলো প্রতিদিন জনসম্মুখে আসেনি। সেই কারণে অনেকেই মনে করতে পারেন যে তদন্ত কাজ কিছু হয়নি। তিনি বলেন, যত চেষ্টাই করুক বিচারের বানচালের ষড়যন্ত্র সফল হবে না। আমাদের যারা এই মামলার আসামি তারা চেষ্টা করবে বিচারকে বন্ধ করার জন্য, বন্ধ করতে না পারলে বিতর্কিত করার জন্য, কাউকে এম্বারাস করার জন্য, নানান ধরনের ডিসইনফরমেশন ছড়ানোর জন্য। এই সম্পর্কে আমরা সচেতন আছি এবং তারা যে ষড়যন্ত্রগুলো করছে, ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা প্রসিকিউশন এই ব্যাপারে সম্যক অবহিত এবং তাদের অনেককে চিহ্নিত করা হয়েছে। যারা এগুলো করার চেষ্টা করবেন তারা ব্যর্থ হবেন, তাদেরকে আমরা মেসেজ দিতে চাই। কোনো রকমের স্ক্যান্ডাল ছড়িয়ে বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করা যাবে না। খুব সহসাই অন্তত ২য় ট্রাইব্যুনালের যাত্রা শুরু হবে বলে আমরা আশাবাদ করছি। এদিকে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের ঘটনায় ফার্মগেট এলাকায় নাফিস হত্যা মামলা তদন্ত প্রতিবেদন ৬ জুলাই দাখিলের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। আঞ্চলিক সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য ভারতের মুসলিম ওয়াকফ সংশোধিত আইন পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে বিএনপি। বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, নতুন আইনে ওয়াকফ সম্পত্তি ব্যবস্থাপনা এবং প্রশাসনিক দায়িত্ব পালনে অমুসলিম সদস্যদের এখতিয়ার দেওয়া হয়েছে।
এটি মুসলিম নাগরিকদের ধর্মীয় অধিকারে সরাসরি হস্তক্ষেপের শামিল। জানান, বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্রের সকল ধর্মাবলম্বী নাগরিকের ধর্মীয় অধিকার রক্ষার দায়িত্ব ভারত সরকারের। তাই ভারত সরকার আইনটি নিয়ে পুনর্বিবেচনা করবে বলে আশা ব্যক্ত করেছে বিএনপি। সালাউদ্দিন আহমেদ বলেছেন, আঞ্চলিক সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এই পদক্ষেপ একটি ঐতিহাসিক ভূমিকা পালন করবে বলে মনে করছে বিএনপি। যে আঞ্চলিক সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার পদক্ষেপ নেওয়ার জন্য, কারণ ভারতের যে কোনো রকমের এরকম অস্থিতিশীল পরিস্থিতি যখন সৃষ্টি হয়, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের মতো কোনো পরিস্থিতি সৃষ্টি হলে সেটার প্রভাব বাংলাদেশেও এসে পড়ে। সেই জন্য আমাদের এখানে উদ্বিগ্ন হওয়ার এটাই একটা কারণ, যাতে আঞ্চলিক সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে এবং কোনোভাবে যেন এটার প্রভাব আমাদের এই ভূখণ্ডে এসে না পড়ে। টানা 9 দিনের ঈদের ছুটি শেষে অফিস খুলেছে আজ। কর্মক্ষেত্রে ফিরতে শুরু করেছেন সরকারি উপদেষ্টা সহ কর্মকর্তা কর্মচারীরা। ছুটির পর প্রথম কর্মদিবস হওয়ায় এদিন সচিবালয়ে উপস্থিতি ছিল কিছুটা কম। যারা কর্মস্থলে যোগ দিয়েছেন তাদের অনেকেই ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। অন্তর্বর্তী সরকারি উপদেষ্টারাও যোগ দেন নিজ মন্ত্রণালয়ে। সচিবালয়ে নিজ দপ্তর পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান জানান, ঈদের ছুটির মধ্যে জরুরি কাজ চলেছে। এবারে ঈদ জনগণের কাছে ইতিবাচক বার্তা দিয়েছে বলে উল্লেখ করেন তিনি। এক প্রশ্নের জবাবে উপদেষ্টা রেজওয়ানা হাসান জানান, আগে 3 অগ্রাধিকারের সাথে ট্রাম্প প্রশাসনের নতুন করে শুল্ক আরোপের বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে বর্তমান সরকার। একটা চেঞ্জ হচ্ছে সেরকম না, যে 3টা প্রায়োরিটি আমরা আগে থেকেও বলেছি, এখনও তাই বলছি। তবে এখন দেখছি যে কিছু কিছু বিষয় তো ইমার্জ করছে, যেমন এই মুহূর্তে সরকারকে মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক নিয়ে কথা বলতে হচ্ছে। এই মুহূর্তের প্রায়োরিটি এটা গ্লোবাল একটা পলিসির অংশ। এটা যে কেবল বাংলাদেশের উপর আরোপ করেছে তা তো না, তো গ্লোবালি এক একজন এক একভাবে অ্যাড্রেস করেছে। আমাদের থেকে গতকাল সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় নিজেই এটা নিয়ে কথা বলবেন। তার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শুল্ক নীতিতে বৈশ্বিক শেয়ার বাজারের দরপতনের মধ্যে দেশের বাজারে উৎকণ্ঠায় পুঁজিবাজার সংশ্লিষ্টরা বৈঠক করেছেন বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি চেয়ারম্যানের সাথে। বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সাথে বৈঠকে ঢাকা স্টক এক্সচেঞ্জ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশনের নেতারা অংশ নেন। দেশের প্রধান রপ্তানি খাত বস্ত্র ও পোশাক শিল্পের 54টি কোম্পানি ডিএসসিতে তালিকাভুক্ত। এছাড়া জুতা, হিমায়িত মৎস্য, পাট ও পাটজাত পণ্য এবং সিরামিক খাতের কয়েকটি কোম্পানি তালিকাভুক্ত মার্কিন বাজারে পণ্য রপ্তানির সঙ্গে যুক্ত রয়েছে। সকাল 11:30টায় শুরু হয় বৈঠক। প্রায় 1 ঘন্টার বৈঠক শেষে ডিএসসির চেয়ারম্যান মুমিনুল ইসলাম সাংবাদিকদের কাছে আশা প্রকাশ করেন, মার্কিন শুল্ক নীতি নেতিবাচক প্রভাব ফেলবে না দেশের পুঁজিবাজারে। এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নাই। আপনারা দেখেছেন যে সরকারের শীর্ষ পর্যায়ে এটা নিয়ে ডিসকাশন হচ্ছে এবং গতকাল একটা ভালো বার্তা এসেছে যে এটা নিয়ে যা করার করণীয় বাংলাদেশের পক্ষ থেকে সেটা ওনারা করছেন। সাথে সাথে এইখানে যেমন কিছু নেগেটিভ বলা হচ্ছে, এটার কিছু পজিটিভ ফলাফলও আসতে পারে। সুতরাং আমাদের প্রত্যাশা থাকবে যে আমরা এটা নিয়ে এই মুহূর্তে আতঙ্কিত না হয়ে আমাদের নিজস্ব দায়িত্বটা পালন করা। বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও ইন্দোনেশিয়া সহ 13টি দেশের নাগরিকদের জন্য সাময়িকভাবে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব। এই নিষেধাজ্ঞা মূলত ওমরাহ, ব্যবসা এবং পারিবারিক ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হবে। ওমরাহ ভিসায় সৌদি আরবে প্রবেশের সুযোগ থাকবে 13 এপ্রিল পর্যন্ত এবং ভিসাধারীদের 29 এপ্রিলের মধ্যে সৌদি আরব ত্যাগ করার পরামর্শ দেওয়া হয়েছে। সৌদি কর্তৃপক্ষ জানান, কিছু যাত্রী দীর্ঘমেয়াদী ভিসা নিয়ে সৌদি আরবে ঢুকে অনুমতি ছাড়া হজে অংশ নেন, আবার কেউ কেউ হজ শেষে দেশে না ফিরে অবৈধভাবে অবস্থান করেন। এই পরিস্থিতি মোকাবেলাতেই ভিসা নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে এই বিধিনিষেধ আগামী জুন মাসের মাঝামাঝি সময়ে প্রত্যাহার করা হতে পারে।
দেশের উত্তর ও মধ্যাঞ্চলে বৃষ্টি ও বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বরং তাপমাত্রা আরও বাড়তে পারে। সকালে আবহাওয়া নিয়মিত পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ সময় সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে আগামী 10 ও 11 এপ্রিল সারা দেশে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি। এখন যে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বিদ্যমান রয়েছে সেটা অব্যাহত থাকবে। তবে 10-11 তারিখে বৃষ্টিপাত একটু বাড়বে, তখন হয়তো সেটা মাঝারি তাপপ্রবাহ থেকে কমে মৃদু তাপপ্রবাহের মধ্যে নেমে আসবে এবং এরিয়া এখন যেমন যেসব দেশের পশ্চিমাঞ্চল এবং তৎসংলগ্ন মধ্য অঞ্চলে যে তাপপ্রবাহ বিদ্যমান রয়েছে সেই এরিয়াটাও কিছুটা কমে আসবে। 55 বছর পূর্তি অনুষ্ঠান করেছে নরসিংদীর রায়পুরার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হাসনাবাদ উচ্চ বিদ্যালয়। এ উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলায় পরিণত হয় গৌরব ও ঐতিহ্যের এই শিক্ষা প্রতিষ্ঠানটি। প্রকাশ করা হয় স্মরণিকা। নরসিংদী প্রতিনিধি লক্ষণ বর্মনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। 56 বছরে পা দিল 1969 সালে প্রতিষ্ঠিত নরসিংদীর রায়পুরা উপজেলার হাসনাবাদ উচ্চ বিদ্যালয়। 55 বছর পূর্তি উৎসবে প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলা বসেছিল স্কুলটিতে। জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন করা হয়। এ সময় প্রয়াত সকল শিক্ষক ও ছাত্রদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। শ্রদ্ধা ভরে স্মরণ করা হয় 1971 ও 2024-এর শহীদদের। নেচে গেয়ে আনন্দ উল্লাসে মাতেন শিক্ষার্থীরা। প্রিয় সহপাঠীকে পাশে পেয়ে আলাপচারিতা আর স্মৃতিচারণে মধুর সময় পার করেন তারা। হাসনাবাদ উচ্চ বিদ্যালয় একটি অনুভূতির নাম, চেতনার নাম। সেই উচ্চ বিদ্যালয়ে আমরা দীর্ঘ সময় পরে একত্রিত হতে পেরেছি। আমি নিজেকে গর্বিত মনে করছি। ধন্যবাদ জানাচ্ছি আয়োজক কমিটিকে, যারা এত বিশাল একটা মিলন মেলার আয়োজন করেছেন। আর অবশ্যই কৈশোরের স্মৃতি খুবই একটা আনন্দদায়ক। 29 বছরে অনেককে দেখে হয়তো চেনাই যায় না, কিন্তু 29 বছর পর সব বন্ধুদের পেয়ে আমরা যেন সেই দিনটিতে ফিরে গিয়েছি। প্রথম বেশ ছিলাম আমরা এই স্কুলে, প্রথম বেশ। আমরা এই স্কুলের দীর্ঘায়ু কামনা করি। প্রাক্তন যে শিক্ষক আছে জীবিত, তাদের সাথে দেখা জড়িয়ে ধরতেছি। স্যাররাও আমাদেরকে মাথা হাত বুলিয়ে দিচ্ছে। মনোমুগ্ধকর ভাবে এই সুবর্ণ জয়ন্তী উৎসব পালনের মধ্য দিয়ে আমরা একত্রিত হয়ে যে আনন্দটা ভাগাভাগি করছি, সত্যিকার অর্থে ভালো লাগছে। আমি আজকে খুব আবেগে আপ্লুত। এই প্রতিষ্ঠান, এটা শুধু আমাদের প্রতিষ্ঠান নয়, শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটা আমাদের একটা পরিবারের মতো, দ্বিতীয় পরিবার যাকে বলি আমরা। এই প্রতিষ্ঠান আমাদের শিকড় গেঁথেছে। দিনব্যাপী আয়োজনে ছিল বিভিন্ন ধরনের খেলাও, হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এ উপলক্ষে বন্ধু তুমি কেমন আছো নামে স্মরণিকা প্রকাশ করেন আয়োজকরা। আমরা প্রায় 1500 প্রাক্তন শিক্ষার্থী আমার এখানে উপস্থিত হয়েছে। সেই সাথে আরও বিভিন্ন পর্যায় থেকে আমাদের আরও প্রায় 300 লোক, প্রায় 2000 লোকের সমাবেশ এখানে আমরা করেছি। এই মিলন মেলাকে সার্থক সুন্দর করার জন্য আমরা গত 4 মাসে বিভিন্ন ধরনের ইভেন্টের মাধ্যমে এটাকে প্রাণবন্ত গৌরবময় করার জন্য চেষ্টা করেছি। আগামীতে প্লাটিনাম জয়ন্তী উদযাপনের প্রত্যাশা ছাত্র ও শিক্ষকদের। বাংলাদেশ নিউজ ডেস্ক। আরও কিছু খবর এখন থাকছে একটি ডেস্ক রিপোর্ট। টাঙ্গাইলের গোপালপুরে সদ্য কারামুক্ত বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টুকে গণসংবর্ধনা দিয়েছে উপজেলা বিএনপি। সরকারি সুতি ভিএম পাইলট মডেল হাই স্কুল মাঠে উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, নির্বাহী কমিটির সদস্য SM ওবায়দুল হক, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন সহ অনেকে। ফেনী ছাগলনাইয়া উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী হয়েছে। 8 নম্বর রাধানগর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে জঙ্গল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক, ফেনী 1 আসনের সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনু। আহ্বায়ক মোহাম্মদ রবিউল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য জালাল উদ্দিন মজুমদার, ছাগলনাইয়া উপজেলা বিএনপির আহ্বায়ক নূর আহমদ মজুমদার, সদস্য সচিব আলমগীর, ছাগলনাইয়া পৌর বিএনপির আহ্বায়ক ইউসুফ মজুমদার।
কক্সবাজারে জরুরি মতবিনিময় সভা করেছে সাংবাদিক ইউনিয়ন। স্থানীয় প্রেস ক্লাব মিলনায়তনে কক্সবাজারের প্রবীণ সাংবাদিক মোহাম্মদ কামাল হোসেন আজাদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী, বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহিন সহ অনেকে। বেসরকারি টেলিভিশন যমুনার 11 বছর পূর্তি উৎসব হয়েছে কক্সবাজার সৈকতে। প্রধান অতিথি ছিলেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। স্থানীয় প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন র্যাবের সিও লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান, ইউএনও ইয়াসমিন চৌধুরী, নিজামে ইসলাম পার্টির আমির মাওলানা আব্দুল খালেক নিজামী। খাগড়াছড়ি টাউন হলে ত্রিপুরা সম্প্রদায়ের হেডম্যান কারবারি ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সমাবেশ হয়েছে। বাংলাদেশ ত্রিপুরা ঐক্য পরিষদের কেন্দ্রীয় সভাপতি খনিরঞ্জন ত্রিপুরার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুইয়া, খাগড়াছড়ি কারবারি অ্যাসোসিয়েশনের সভাপতি রনিক ত্রিপুরা সহ অনেকে। জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা হয়েছে নরসিংদীতে। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র্যালি বের হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ে হয় আলোচনা সভা। অতিরিক্ত জেলা প্রশাসক আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com, facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ। শুভরাত্রি।